সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনেকদিন পর প্রদেশ কংগ্রেসের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুযোগ পেলাম এবং সেই সুবাদে অনেকদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা হলো। ভারতবর্ষের কংগ্রেস দলের সভানেত্রী ম্যাডাম সোনিয়া গান্ধী গতকাল রাত্রে আনুষ্ঠানিকভাবে আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে মনোনীত করেছেন। আপনারা জানেন যে আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী সোমেন মিত্র মহাশয়ের পরলোক গমনের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ খালি পড়েছিল। তাই স্বাভাবিকভাবেই কোনো না কোনো কংগ্রেসের কর্মীকে, কোনো না কোনো কংগ্রেসের ব্যক্তিত্বকে এই পদে শূন্যস্থান পূরণ করবার জন্য বসানোটা জরুরি হয়ে পড়েছিল। সেই সুবাদে আমাকে আবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদের দায়িত্ব নিতে হয়েছে। আজ আপনাদের সঙ্গে মুখোমুখি হওয়ার সুবাদে প্রথমে যে কথাটা বলতে চাই তা হলো এই যে পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টি তার সর্বস্ব পণ করে এই দলকে নতুন করে সক্রিয়, সতেজ, প্রাণবন্ত করে গড়ে তুলবে। পশ্চিমবঙ্গের কংগ্রেস পার্টি আবার নতুন করে আন্দোলনের জন্য পথে নামবে। করোনার সংকট পার হলেই পশ্চিমবঙ্গের স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, আন্দোলন শুরু হবে। পশ্চিমবঙ্গের বহু কংগ্রেসের কর্মী, নেতা কোনো না কোনো সময়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে, কেউ বা হয়তো বিজেপিতে যোগদান করেছে। দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মান অভিমান করে কংগ্রেস দল পরিত্যাগ করেছেন তাদেরকে আহ্বান জানাই যে তারা তাদের পুরনো দল কংগ্রেসে ফিরে আসুন। আপনাদের যথাযোগ্য সম্মান, মর্যাদা আমরা দিতে বাধ্য থাকব এবং এই দলে ফিরে আসার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন করব। পশ্চিমবঙ্গে গত 2016 সালের নির্বাচনে
এই ঘরে বসেই আমি ঘোষণা করেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে লড়বার জন্য বামেদের সঙ্গে আমরা নির্বাচনী সমঝোতা করেছি। এই ঘরে বসে ঘোষণা করলে আমার মনে আছে, এবং সেই নির্বাচনী সমঝোতা করেই আমরা গত নির্বাচন লড়েছিলাম। এবারে যখন আবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে। সিপিএম পার্টির সঙ্গে বা বামপন্থী দলের সঙ্গে আমরা কখনো আমাদের সমঝোতাকে রাজনৈতিক এবং নির্বাচনী সমঝোতাকে আমরা হারাতে চাইনি। গত বিধানসভা নির্বাচনের পর সিপিএম পার্টির মনে হয়েছিল যে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করতে গিয়ে হয়তোবা তাদের আশানুরূপ ফল হয়নি, তাই তারা মনে করেছিল আবার একলা চলতে হবে। উল্টো দিকে কংগ্রেস কখনো তার নিজের অবস্থান পরিবর্তন করেনি। আমরা সেই নির্বাচনী সমঝোতা তাকে আমরা রাজনৈতিক সমঝোতা রূপান্তরিত করে যৌথ আন্দোলন কর্মসূচিতেও আগ্রহী ছিলাম। তাই কংগ্রেসের অবস্থান যেখানে ছিল সেখানেই আছে। মাঝে সিপিএম পার্টির অবস্থানে পরিবর্তন হয়েছিল, আবার তারা নতুন করে কংগ্রেস দলের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করাতে কংগ্রেস এবং বামের ঐক্য, রাজনৈতিক সমঝোতা আরো দৃঢ়বদ্ধ হয়েছে। আমরা চাইব সেই রাজনৈতিক সমঝোতাকে নির্বাচনী সমঝোতায় রূপান্তরিত করে বাংলার স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জবরদস্ত মোকাবেলা যাকে করা বলে, সেই জবরদস্ত মোকাবেলা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই লক্ষ্যে সভাপতি হওয়ার পর আমাদের দলের যিনি বিধানসভার বিরোধী দল নেতা মান্নান সাহেব, তাকে আমি অনুরোধ করেছি যে বামেদের সঙ্গে আপনি আলোচনা শুরু করুন, আপনার নেতৃত্বে আলোচনা শুরু হোক। আব্দুল মান্নানকে সহযোগিতা করার জন্য আমি প্রদীপ ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব, এবং সেই সঙ্গে নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী এবং রিজু ঘোষাল আব্দুল মান্নানকে সহযোগিতা করার জন্য আমার তরফ থেকে প্রস্তাব আমি রেখেছি। অর্থাৎ আগামী দিনে একদিকে কংগ্রেস যেমন তার নিজের ঝান্ডার তলায়, পাশাপাশি যৌথ আন্দোলন সিপিএমের সঙ্গে করার ক্ষেত্রেও, বামেদের সঙ্গে যৌথ আন্দোলন করার ক্ষেত্রেও আমরা সমানভাবে উদ্যোগী হব, এবং সেই রাজনৈতিক সমঝোতাকে নির্বাচনী সমঝোতায় রূপান্তরিত করে, আবার বলছি, পশ্চিমবঙ্গে আমরা 1 ইঞ্চি জমি না তৃণমূলকে না বিজেপিকে আমরা ছেড়ে দেব। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ শক্তি, তাদের কাছে আহ্বান, ধর্মনিরপেক্ষ শক্তি সবাই কংগ্রেসের ছত্রছায়ায় আসুন। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ শক্তির প্রতীকের নাম ভারতের জাতীয় কংগ্রেস। ইতিহাসে কথা বলছে, ইতিহাসে কথা আগে বলেছে, আজও বলছে, আগামী দিনও বলবে। ভারতবর্ষের দুটো আদর্শের মধ্যে সংঘাত,
একটা বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার আদর্শ, আরেকটা কংগ্রেসের নেতৃত্বে ধর্মনিরপেক্ষতার আদর্শ। ধর্মনিরপেক্ষ শক্তিকে কখনো হয়তো আকারে আয়তনে ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন লড়াইটা কিন্তু আদর্শগত। তাই আদর্শের যেখানে লড়াই, সেই আদর্শের লড়াইয়ে কংগ্রেস আজও পর্যন্ত, এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এবং ভবিষ্যতে বিজেপির মতো বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার মূল রাজনৈতিক দল। তাই পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষকে, পশ্চিমবঙ্গের সমস্ত উদার মনের মানুষকে আবার অনুরোধ করব, বাংলার কথা ভেবে, বাংলার ভবিষ্যতের কথা ভেবে না তৃণমূল না বিজেপি, আপনার পছন্দের পার্টি অবশ্যই কংগ্রেস এবং বামের জোট হতে পারে, আপনি ভেবে দেখুন এবং আপনি সিদ্ধান্ত নিন। তাই আগামী দিনে এইভাবে আমরা আমাদের চলার পথ তৈরি করতে চাই এবং সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে আমরা আমাদের স্বীয় লক্ষ্য সাধনে এগিয়ে যেতে চাই। আজকে মতো এই পর্যন্ত থাকলো, এরপর আবার যখন দেখা হবে আবার কথা বলবো। আমার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতি পদে গতকাল থেকে এখনো পর্যন্ত বাম নেতৃত্বের তরফ থেকে আপনার সঙ্গে কিছু যোগাযোগ হয়েছিল যে কিভাবে আলোচনায় কি নিয়ে আমি? বামের তরফ থেকে আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে অভিনন্দন, শুভেচ্ছা সবই জানিয়েছে, আলোচনা তো শুরু হবেই। আজকে বিজেপির সনাতনী কংগ্রেসে এক ব্যক্তি এক পদ এমন একটা কথা আছে, সেক্ষেত্রে কি লোকসভা আপনি যে কংগ্রেস, আমি ওটা অল ইন্ডিয়া কংগ্রেস নেতৃত্বকে জিজ্ঞেস করবেন, ওটা আমার সাবজেক্টের মধ্যে পড়ে না। আমার উপর ম্যান্ডেট সোনিয়া গান্ধীর, পশ্চিমবঙ্গে যাও, দলকে শক্তিশালী করো, সেটা আমার কাজ। বাকি কি করতে হয়, এক ব্যক্তি কত পদ, ওসব আমার সাবজেক্ট না, ওটা ऑल इंडिया कांग्रेस कमेटी में। सर, सुशांत सिंह केस को लेकर रिया के बारे में तरह तरह की बातें की जा रही है कि बंगाली विमेन ब्लैक मैजिक कर रही है, लेकिन पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी ने अब तक चुप्पी साधी है, इस विषय पर अपना जो है बयान ही नहीं रखा है। देखिए, मैंने इसी वक्त बयान दे चुके हैं। मैंने जरूर ये कहा है कि रिया चक्रवर्ती को लेकर जिस तरीके से गंदी सियासत हो रहे हैं, इसमें सुशांत सिंह राजपूत को कब न्याय मिलेगा ये मेरे को पता नहीं, लेकिन जरूर सियासत गर्मा जा रहे हैं और खासकर बिहार की चुनाव के मद्देनजर ये सुशांत सिंह राजपूत को बीजेपी पार्टी बेजा इस्तेमाल कर रहे हैं। मेरा कहने का मतलब यह है कि सुशांत सिंह राजपूत हमारे देश की एक एक्टर है, वो हमारा देश की एक बड़ा सितारे है। एक सितारे को बिहारी बंगाली में ना बांटा जाए तो बेहतर है। लेकिन बीजेपी पार्टी जिस ढंग से सुशांत सिंह राजपूत को इस्तेमाल कर रहे हैं, उसमें मुझे ये लगता है कि सुशांत सिंह राजपूत फिल्मी दुनिया के कोई हिंदुस्तान के सितारे नहीं बल्कि बिहार के सितारे हैं। आप तरह तरह की बातें करते हैं और बिहारी सेंटिमेंट को बढ़ा देते हैं। और रिया चक्रवर्ती वो भी एक बंगाली ब्राह्मण है, वो भी एक महिला है, वो भी तो एक सितारे है। बिना कसूर
अभी साबित नहीं हुआ कि उनका दोष क्या है, उनका गुनाह क्या है, लेकिन मीडिया वालों ने उनको तो गुनहगार बना दिए हैं। उनके पिता वो भी हमारे हिंदुस्तान की फौज की एक बड़ा ऑफिसर, लेफ्टिनेंट कर्नल साहब, बड़ा पद संभालने वाला एक ऑफिसर है, हमारे फौज की मिलिट्री ऑफिसर है। उनका दो बेटा और बेटी दोनों को हिरासत में लिया गया। उनको भी न्याय मांगने का अधिकार है। मैं बीजेपी पार्टी को यह कहूंगा जरूर कि बिहार में जब आप सुशांत सिंह राजपूत को सामने रखकर बिहारी राजनीति करने जा रहे हैं, तो बंगाल में भी ये मुद्दा जरूर उठेगा। नहीं तो कल क्या रिया चक्रवर्ती बंगाली होने के नाते बीजेपी पार्टी की हमदर्दी क्या नहीं है उनसे? ये भी तो सवाल उठने वाला है। रिया चक्रवर्ती का गुनाह क्या है? उनको पकड़ा गया था कि खुदकुशी में उन्होंने मदद की थी, बाद में मृत्यु के लिए जिम्मेदार थी, बाद में सारे पैसा घोटाला किए हैं, बहुत सारे घोटाला किए हैं, आर्थिक घोटाले किए हैं। आर्थिक घोटाले का कोई सबूत हमारे पास नहीं है, ना खुदकुशी के चलते रिया चक्रवर्ती की क्या गुनाह है, क्या दोष है, वो भी हमें जानकारी नहीं है। लेकिन इसी दरमियान उन्होंने ड्राफ्ट ट्रैफिकर जरूर बन गए हैं। तुमने पूछताछ शुरू किया, खुदकुशी में ये रिया चक्रवर्ती उकसाया था, एबेटमेंट किया था, की थी, लेकिन आज चलते 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 ड्राग में आ गए। समुद्र मंथन किया आपने, अमृत निकालने के बदले ड्राग निकल चुके हैं और जेल की सलाखों के पीछे रिया चक्रवर्ती को धकेले गए हैं। और बिहार में ढिढोरा पीटा जा रहे हैं, डंका बजाए जा रहे हैं कि देखो बिहारी भाई, रिया चक्रवर्ती को हमने हिरासत में भेजा है, जेल की सलाखों के पीछे मैं रखा हूं और साथ साथ बिहार वासियों को न्याय दिला दिया हूं। क्या बिहार वासियों की यही न्याय मांगे थे बिहार वासियों ने कि रिया चक्रवर्ती को जेल में भेजो? बिहार वासी जरूर सुशांत सिंह राजपूत के लिए न्याय मांगे थे, हम भी मांगे हैं, क्योंकि सुशांत सिंह राजपूत सारे देश की गर्व है। लेकिन इसका मतलब यह नहीं किसी को फंसा के, किसी को इल्जाम लगा के हिरासत में लिया जाए और डंका बजाया जाए कि हम सब कर दिए हैं, न्याय मिल चुके हैं। अब यह मसला कोर्ट में नहीं गए, कोई इससे जुडिशियल ट्रायल नहीं हुई, लेकिन बीजेपी पार्टी बिना रोकथाम श्रेय लेने के लिए मैदान में उतारे हैं और होर मचा रहे हैं कि देखो एक ही मात्र बीजेपी पार्टी है जो बिहारी के लोगों को न्याय दिला सकते हैं। ये जरूर है मुद्दा लोगों में चर्चा होगी और होना भी चाहिए। कोई भी दोषी, चाहे रिया चक्रवर्ती हो या कोई भी मुखर्जी चटर्जी जो भी हो, लेकिन दोषी कौन है ये तो मालूमात होना चाहिए। लेकिन यहाँ दोषी की बात छोड़ो, मीडिया में ट्रायल हो चुके हैं, मीडिया में ट्रायल हो चुके हैं, जुडिशियल की कोई जरूरत नहीं है और रिया को सजा मिल चुकी है और बिहार वासियों को न्याय भी मिल चुके हैं। यह बीजेपी की रवैया है, इसका जरूर हम विरोध करेंगे। रिया की राजनैतिक षड्यंत्र शिकार होच्छे। देखो रिया चक्रवर्ती के आज बिहारवासी ন্যায় দেওয়ার নাম করে যেমন তেমন করে হোক তাকে জেলে পাঠাতে হবে, যেমন তেমন করে হোক তাকে হাজতে পাঠাতে হবে, এরকম একটা
প্রচেষ্টা তো হয়েছে, কারণ রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছিল কি বলে, যে সুইসাইডে সে অ্যাবেটমেন্ট করেছে, অর্থাৎ উস্কিয়েছে, সে কোনো না কোনোভাবে মদত করেছে একজন মানুষের আত্মহত্যা করার ক্ষেত্রে। তারপর বলা হলো তার নাকি প্রচুর টাকা আছে, লেনদেন করেছে, কোটি কোটি টাকা মেরে দিয়েছে। সব কিছু হয়ে যাওয়ার পর এখন বলছে ওগুলো কিছু না, ও ড্রাগ খাইছে। আরে বোম্বেতে ড্রাগ তো বহু আর্টিস্ট খায়, বহু হিরো হিরোইন খায়, সব হিরোইনকে জেলে পুরে দেয়। আরে এতদিন পর ওদের মনে পড়লো ড্রাগের কথা, বোম্বেতে যে ড্রাগ কারবার হয়, বোম্বেতে যে ড্রাগ পাওয়া যায়, এতদিনে নার্কোটিক্স ব্যুরো জানতো, আগে জানতো না। কিন্তু রিয়াকে যখন একটার পর একটা ঘটনায় ফাঁসাতে চাইলেও ফাঁসাতে পারছে না, কিন্তু ফাঁসাতে হবে, না ফাঁসালে বিহারে ভোট হবে না, না ফাঁসালে বিজেপির ভোট হবে না, তাই তাকে ফাঁসাতে হবে যেভাবেই। তাতে ড্রাগ কেন, আরো কিছু হলে আরো কিছু, পকেট মানি করেছে তাও বলে ফাঁসিয়ে দিতে পারতো। যদি ড্রাগে না হয় পকেট মেরেছে তাই বলে ফাঁসিয়ে দিতে পারতো। কিন্তু রিয়ার অপরাধ থেকে আমরা জানতে হবে, কেউ কি জানি আমি আপনি? মিডিয়ায় অপরাধী বানিয়ে দিল, মিডিয়ায় ট্রায়াল হয়ে গেল, মিডিয়ায় সাজা হয়ে গেল, কিন্তু কোর্ট কোথায়, বিচারক কোথায়, সাজা কি আমাদের জানার অধিকার নেই? রিয়ার বাবা সেও একজন আর্মি অফিসার ছিল, সেও একজন আর্মি অফিসার, সে বলছে যে ভারতবর্ষ তোমাকে অভিনন্দন যে আমার মতন একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিতে পারো তুমি। এটা কি দেশের অপমান না? এটা কি দেশের অপমান না? রিয়াও একজন বাঙালি, রিয়াও একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে, সেও লড়াই করে অভিনেত্রী হয়েছে। তার সঙ্গে সুশান্ত রাজপুতের কি সম্পর্ক না আপনি জানেন না আমি জানি, কিন্তু মিডিয়াওয়ালা সব কিছু জানে না, তারা সর্বজ্ঞ সর্বপণ্ডিত নয়। আজকে রিয়া চক্রবর্তীকে জেলখানায় আজকে মাদক পাচারকারী হিসাবে বন্দি করে বিহারে প্রচার চলছে যে দেখো বিহারবাসী তোমাদেরকে আমরা ন্যায় দিলাম। এটা কি ন্যায়ের পরিচয় হলো? এটা কি ন্যায়ের পরিচয় হলো? সুশান্ত সিং রাজপুত কি শুধু বিহারের মানুষ? সুশান্ত সিং রাজপুত সারা ভারতবর্ষের গর্ব, সুশান্ত সিং রাজপুত সারা ভারতবর্ষের অহংকার। আমাদের সকলে তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করেছি, আমরা সবাই শোকার্ত হয়েছি। একটা জলজান্ত তাজা ছেলের এইভাবে মৃত্যু ভারতবর্ষের কোনো মানুষ মেনে নেয়নি। কিন্তু তার মানে এটা নয় উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে বিজেপিকে খুশি করতে সেন্ট্রাল এজেন্সি একের পর এক সিবিআই ইডি সবকে লাগিয়ে দিয়ে একটা মেয়ে আর তার পরিবারের উপরে হামলা চালিয়ে তাকে কিছু না পেয়ে শেষে ড্রাগ কেসে আটকে দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই বিজেপি পার্টি। এই বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে কি বলে আমি শুনতে চাই। বিহারে বিজেপি পার্টি বলছে সুশান্ত সিং রাজপুতকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমরা বিহারকে ন্যায় দিলাম। একই প্রশ্ন যদি করি আমি যে রিয়া চক্রবর্তী সেও বাঙালি ব্রাহ্মণ, তাদের প্রতি বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে তার বক্তব্য কি জানতে চাই বিজেপি পার্টির কাছে। বিহারে যখন যাবেন তখন বিহারি হয়ে যাবেন, বাংলা এলে বাঙালি হয়ে যাবেন, ওসব বাদ দিন। আমরা ভারতবর্ষের কথা বলি, আমরা ভারতবাসী হিসাবে কথা বলি। অন্যায় ন্যায় যে যাই করবে সেখানে জাত নাই, পাত নাই, প্রদেশ নাই, রাজ্য নাই, কিছু নাই। ভারতবর্ষের ব্যবস্থা তাকে বলে, অপরাধীকে অপরাধী বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে। বিজেপি পার্টিকে জিজ্ঞেস করতে চাই যে সুশান্ত সিং রাজপুত সে বিহারে বিহারি হয়ে যায়, আমাদের কাছে সে দেশের অহংকার। ঠিক একইভাবে রিয়া চক্রবর্তী সম্পর্কে বিজেপি পার্টি আপনাদের বক্তব্য কি? বাংলায় সেটা একজন বাঙালি, সেটা একজন ব্রাহ্মণ ঘরের মহিলা, তার সম্পর্কে আপনাদের বক্তব্য কি আমরা জানতে চাই। নাড্ডা আজকে একটা সাংগঠনিক সভা করেছে বিজেপির নতুন যে রাজ্য কমিটি তাদের নিয়ে নির্দেশ দিয়েছে যে মন্ডলগুলোতে সাংসদদের যেতে হবে, গ্রামে গিয়ে থাকতে হবে এবং সংগঠনকে জোরদার করতে হবে, এক। আর দুই বলেছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একমাত্র বিজেপি আন্দোলন করছে, নির্বাচন মাথায় রেখে এই আন্দোলনকে আরো জোরদার করতে হবে। তো ওরা পার্টি করছে, ওরা তো বলবেই। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে 18টা লোকসভার আসন পেয়েছে, বিজেপি পার্টি কি বসে থাকবে? ওরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তাই ওদের পার্টির নেতাদের বলছে, কর্মীদের বলছে। জেপি নাড্ডা বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু দিল্লিতে কংগ্রেস এই নিয়ে কোনো কথা বলছে না, চুপ কংগ্রেস কেন? জানি না কোথায় কি আন্দোলন হামলা হচ্ছে, যেখানে হামলা হোক, যে পার্টির উপরে হামলা হোক পশ্চিমবঙ্গে, তার আমরা বিরোধিতা করি।
বিজেপি, কংগ্রেস, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, মুসলিম লীগ, যার উপরে হামলা হোক সরকারি দলের, আমরা নিশ্চয় তার বিরোধিতা করি। কারণ রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে, আমার যেমন আছে, বামেদের আছে, তৃণমূলের আছে, বিজেপির আছে, সবারই আছে, মুসলিম লীগেরও আছে। তাই রাজনীতি করার অধিকার সকলের আছে। ভারতবর্ষের সংবিধানের মধ্যে যে রাজনীতি দল স্বীকৃত রাজনীতি দল, তার তো রাজনীতি করার অধিকার আছে। অতএব যে কোনো রাজনীতি দলের কর্মীর উপরে হামলা হলে আমি মনে করি আমাদের তার নিন্দা করা উচিত, এবং আমি নিন্দা করি। সে যে পার্টিরই হোক, বিজেপি হলে তারও নিন্দা করব, মুসলিম লীগের হলে তারও নিন্দা করব। There's another personality, Kangana Ranaut, in this entire controversy. She have tweeted today and said that after Shiv Sena came in alliance with the Congress, it seemed that Shiv Sena has become a Sonia Sena. Do you think the kind of comments that she has made, that she is playing in hands of the BJP now? Already, she has already become the tool of BJP party. BJP party has simply been exploiting her popularity, and that is why she has been promoted, she has been provided all kind of security, etc., etc., so that the ruling party of Maharashtra could be embarrassed. Only this is their design, and this kind of sinister design is being played by BJP party across the nation, and we are all very much accustomed to it. Sir, there is a Indo-China standoff in eastern Ladakh which is building up. How does the Congress party see it? Are there questions going to be asked to the government? Because the Indian army said they are ready to retaliate, but we haven't heard anything from the French military yet on this. What is your take on the Indo-China? See, first of all, being an Indian, we should all be proud of our brave army jawans who have been deployed across the Indo-China border to protect our country, to protect our sovereignty, territorial integrity, and that is why our army men are deserved to be praised lavishly. There is no dispute of it. But again, we are entitled to express our concern as to why Galwan incident took place. Why China has been able for this kind of aggression. Is there any lacuna from our part? Otherwise, how? In the age of high-end surveillance, high-end intelligence mechanism, Chinese forces have been able to intrude our territory. Why? Prime Minister of India in his statement assured the nation that there had been no such intrusion and nothing has been captured by the Chinese army. While the statement of defense minister was in very much conflict with the statement made by Prime Minister. Why? Why this kind of incoherence
being witnessed, that certainly needs explanation from this government. We are all very much bothered over the ground situation because our foreign minister has expressed it's a very serious situation. Army General described the situation very tense, certainly. Indian people are entitled to know of what has been actually occurring there. What is the ground reality prevailed across the Indo-China border. This is our right and we are entitled to ask this question to the government of India. सर लगभग 6 हो गया। सर एक लास्ट इम्पोर्टेंट क्वेश्चन सर, लगभग 6-7 दिन हो गए हैं अरुणाचल प्रदेश में 5 लोगों का अगवा हो गए। अभी तक जो है इस पर कोई जानकारी नहीं है कि चाइनीज पीएलए कब उनको लौटाएंगे। लगभग देखिए शुरू में 5 अरुणाचल वासियों को अगवा करने की बात हमारे पार्टी के लोकल एमएलए नीलम साहब ने बताया। कोई सरकारी जानकारी नहीं थे और धीरे धीरे बीजेपी के एमपी तामिलदा उन्होंने भी बताया और चीनी सरकार इनकार करते रहे। और सबसे दिलचस्प बात यह है कि चीनी सरकार की ये व्याख्यान की अरुणाचल प्रदेश तो हमारा है, उसमें बोलने का क्या है। तो इसका मतलब अगले तारीख चीन के साथ हमारे तनाव सिर्फ लद्दाख घाटी में नहीं बल्कि ईस्टर्न सेक्टर में भी ये तनाव बढ़ने की उम्मीद है, क्योंकि आप जानते होंगे कि अरुणाचल प्रदेश को ये चीनी सरकार ने साउदर्न तिब्बत बताते हैं। वो कभी ये हिंदुस्तान की हिस्सा नहीं मानते और ये हमारे 5 हिंदुस्तानियों को एब्डक्शन की अगवा करने के बाद चीनी सरकार इसको इनकार करते रहे। कल या परसों ये हमें जानकारी मिला कि पीपल्स लिबरेशन आर्मी इसको मान्यता दी है कि हाँ ये 5 लोग उन्हीं का हिरासत में है। तो ये सरकार की अभी जिम्मेदारी होते हैं कि सरकार चीनी सरकार से बात करे और वो 5 अरुणाचल वासी जिनको अगवा किया गया है उनको छुड़ाने की हर संभव प्रयास करे, क्योंकि ये सरकार की जिम्मेदारी होते हैं। लेकिन सरकार अभी तक विफल रहे हैं।